বাগানের কথামালায় আজ শুনবেন জাহান আরা সিদ্দিকী রচিত গল্প প্রেতাত্মা। খাতুর্মে প্লেনটা অবতরণের উদ্যোগ নিতেই বেশ কিছু যাত্রী হঠাৎ বিড়বিড় করে কী সব বলতে আরম্ভ করল, আর প্লেনটা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে করতালির শব্দে মুখরিত হয়ে উঠল চারিদিক। আরিফ বুঝল প্লেনটা যাতে নিরাপদে অবতরণ করতে পারে সেজন্য প্রার্থনা হচ্ছিল এতক্ষণ। প্লেনের যাত্রীদের প্রায় সবাই কালো, অর্থাৎ কালোদের দেশে সে এসে পড়েছে। একটা লোক মাটিতে নেমে মাটি স্পর্শ করে চুমু খেল। বহুদিন পর দেশে ফিরেছে। এদের দেশপ্রেম দেখে মুগ্ধ হলো সে। এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য স্থানীয় এক ব্যবসায়ী বন্ধু অপেক্ষা করছিল। লোকটা বেশ ধনী ও শিক্ষিত, কিন্তু পরনে স্রেফ সাদাসিধে আলখেল্লা আর টুপি। এয়ারপোর্ট ছাড়িয়ে গাড়ি যতই শহরের অভ্যন্তরে প্রবেশ করতে লাগলো, ততই স্থানীয় লোকজনদের দেখতে পাওয়া গেল। অধিকাংশই লম্বা কালো, সবাই সাদা রঙের আলখেল্লা আর মাথায় টুপি পরে আছে। মেয়েদের মাথায় কাপড় দেওয়া। অধিকাংশ মেয়ে অদ্ভুত ঢঙে মাথা ঢেকে শাড়ির মতো পোশাক পরে আছে। যে স্থানীয় ব্যবসায়ীটি আরিফকে এয়ারপোর্ট থেকে আনছিল, তার সঙ্গে সহজেই তার আলাপ জমে উঠল। কথায় কথায় তাকে সে জিজ্ঞাসা করল, এখানে দেখার কি আছে? সে একটু অবাক হলো। এই ধরনের প্রশ্ন সম্ভবত সে আগে কখনো শোনেনি। অনেক ভেবে চিনতে বলল, নীলনদ। ব্যাস এই? আসার পথেই আরিফ বুঝেছিল দর্শনীয় কিছু থাকার কথা নয়। চারিদিকে ধুধু মরুভূমি, শুধু নীলনদের দুপাশ ঘিরে গড়ে উঠেছে জনপদ, বিশাল শহর, কিন্তু গাছপালা একেবারে কম থাকায় শুধু কংক্রিটের বাড়িগুলি প্রকট হয়ে চোখে পড়ছে। আরিফের বন্ধুটি তাকে শহরের শেষ প্রান্তে তার বাগান বাড়িতে নিয়ে গেল। বাংলোটা নীলনদের বাঁধের কাছে নির্জন জায়গায়। নদীটা এখানে বাঁধ দেওয়ার ফলে বেশ বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে। পাশে ছোট টিলা। আশ্চর্যজনকভাবে তীরে তেমন গাছপালা নেই, শুধু কিছু কাঁটাওয়ালা গাছ আর ঝোপঝাড়। বেশ কিছু পাখি নদীর জলে ভেসে বেড়াচ্ছে। বেশ কিছু লোক ছিপ ফেলে নদীতে মাছ ধরছে। আরিফ জিজ্ঞেস করল, এই নির্জন জায়গায় তুমি বাড়ি বানালে কেন? কি করব বলো, শহরে জমির দাম প্রচণ্ড, অথচ আমার পশু পাখি পোষবার খুব শখ। আরিফ বলল, তুমি এখানে প্রায়ই আসো? সে বলল, হ্যাঁ, খুব ভালো লাগে। যাকগে, এই খামার বাড়িতে তুমি থাকবে। 4 জন ভৃত্য আছে এখানে, ওরাই তোমার দেখাশোনা করবে। সন্ধ্যার দিকে আরিফ ঘর থেকে বের হয়ে খামার ঘুরে ফিরে দেখতে লাগলো। 2টো ঘোড়া, 2টো উট পাখি, কয়েকটা টার্কি আর ময়ূর আছে এখানে। লোকজন যারা কাজকর্ম করছিল তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে এক গাল হেসে বলল, স্যার, আপনি রাতে কি খাবেন? আরবিটা আরিফের জানা থাকায় এদের সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছিল না। বলল, কি খাও তোমরা? আমরা তো ডাল আর রুটি খাই। আপনি কি ওসব খেতে পারবেন?
তুমি যা রাখতে পারবে তাই দিও। রাতে খাবার টেবিলে ফিশ ফ্রাই, রাজমার চাইতেও এক ধরনের রান্নার ডাল আর ডিমের কাকলেট বাবুর্চি আরিফের সামনে হাজির করল। খেতে কোনোটাই মন্দ না। খেয়ে দিয়ে আরিফ টিভি দেখতে বসল। তন্ময় হয়ে সে টিভি দেখছে। এমন সময় লম্বা কালো একজন ভৃত্যের মুখ উকি দিল। লোকটার মুখে হাসি বেশ বন্ধুসুলভ। ইশারায় আরিফ তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করল, এ বাড়িটা কি এরকম খালি থাকে, না কেউ বাস করে? প্রশ্নটা শুনেই ভৃত্যটার চোখে খানিকক্ষণের জন্য একটা ভয়ার্ত ভাব দেখা দিল। প্রশ্নের উত্তর না দিয়ে সে কি যেন চিন্তা করতে লাগলো। ওর আচরণে বিস্মিত হয়ে আরিফ আবার জিজ্ঞাসা করল, কেউ থাকতো বুঝি? কি করে বুঝলেন? একজন লোকের ব্যবহারের সব জিনিসে যে সাজানো গোছানো দেখছি। মাথা হেলিয়ে সে উত্তর দিল, হ্যাঁ। কি করতো সে? সাহেবের ম্যানেজার ছিলেন। আমি এসে তার বাড়িটা যে দখল করে নিলাম, সে কোথায় থাকবে? তিনি আর নেই। মারা গেছেন বুঝি? সে উত্তর দিল, হ্যাঁ। ওর ভাবসাব দেখে আরিফের মনে হলো মৃত্যুটা বোধহয় স্বাভাবিক নয়। সে জিজ্ঞাসা করল, কিভাবে সে মারা গেছে? আপনি যেভাবে বসে টেলিভিশন দেখছেন ঠিক ওইভাবে ওইখানে বসে প্রতিদিনের মতো টেলিভিশন দেখছিলেন তিনি। শেষ রাতের দিকে ঘরে আলো জ্বালতে দেখে আমরা কৌতূহলী হয়ে ঘরে ধাক্কা দিলাম। কোনো সাড়া নেই। শেষ পর্যন্ত আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখি উনি বসে টিভির দিকে তাকিয়ে আছেন। তার ভাবভঙ্গি দেখে আমাদের সন্দেহ হলো। সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকলাম। ততক্ষণে তিনি মারা গেছেন। হার্ট অ্যাটাক হয়েছিল বুঝি? ঠিক ধরেছেন। কবে মারা গেছে? 1 সপ্তাহ হয়নি। বলো কি? রাতে বহুক্ষণ তার চোখে ঘুম এলো না। কেবলই মনে হতে লাগলো এই বিছানায় যে মানুষটি শুয়েছিল সে এখন মাটির নিচে। তার দেহটা এখন কী অবস্থায় আছে কে জানে। কথাটা মনে হতেই তার বুকের ভেতরটা কেমন যেন করতে থাকলো। এপাশ ওপাশ করতে করতে কখন যে সে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল নিজেই জানে না। ঘুম ভাঙল দরজায় কড়াঘাতের শব্দে। প্রথমে আরিফ ঠিক বুঝে উঠতে পারল না কিসের শব্দ। একটু পরই আবার শব্দটা ভেসে এলো। তার ঘরে টোকা দিচ্ছে কেউ একজন। এত রাতে কে দরজায় টোকা দিচ্ছে, আর কেনই বা দিচ্ছে? তবে কি কারো কোনো বিপদ হয়েছে? ধর্মড় করে বিছানা ছেড়ে নামছে, ঠিক তক্ষুনি আবার একটা টোকা পড়ল। খুব অস্থির হাতের টোকা। দরজা খোলার জন্য ছিটকানিতে হাত দিয়েই আরিফের মনে হলো বাতিটা জ্বালানো প্রয়োজন। এই বিদেশ ভুঁইয়ে অন্ধকারের মধ্যে দরজা খোলাটা ঠিক হবে না। বাতিটা জ্বালল সে। উজ্জ্বল আলোয় ঘর ভরে উঠল। এগিয়ে গিয়ে দরজাটা খুলল। কি আশ্চর্য, কেউ নেই। আরিফ অবাক। তবে কি সে ভুল শুনল? অসম্ভব। একবার নয়, 3 বার কি করে সে ভুল শুনবে? সে রাতে ভালো ঘুম হলো না তার। তবে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। পরদিন ভৃত্যদের ডেকে জিজ্ঞাসা করতে তারা অবাক হয়ে গেল। তাদের কেউ তার ঘরের কাছাকাছি আসেনি। দিব্যি সারা রাত ঘুমিয়েছে তারা।
মনের ভেতরটা খচখচ করতে থাকলো। আরিফ নিজেকে বোঝাতে থাকলো, রাতে ঘুমের আগে মৃত মানুষটার কথা মনে করেছিল, তাই হয়তো অবচেতন মনে তার প্রভাব পড়েছিল। তারপরও খানিকটা কৌতূহলী হয়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, তোমাদের ম্যানেজারকে কোথায় কবর দিয়েছ? ওই তো পাশেই। হাত উঁচিয়ে সামনের দিকে ইঙ্গিত করলো সে। কবরটা বাড়ি সংলগ্ন। আরিফের মনের মধ্যে অস্বস্তি ভাবটা আবার ফিরে এলো, কিন্তু সেটা খুব ক্ষণস্থায়ী। সারাদিন অফিসের কাজকর্ম সে এতই ব্যস্ত রইল যে রাতের তুচ্ছ ঘটনাটা ভুলেই গেল। বরং রাতে ঘুমোতে যাওয়ার আগে কথাটা স্মরণ হতে খানিকটা লজ্জাও পেল। কিন্তু মাঝরাতে আবার আরিফের ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসল সে। না, দরজায় কোনো টোকার শব্দ নেই, চারিদিকে নিস্তব্ধ। কিন্তু কোথাও যেন কিছু একটা ঘটেছে। তার অনুভূতি দিয়ে সে সেটা বুঝতে পারছে, অথচ দেখতে পাচ্ছে না। মনের চিন্তাধারাকে জোর করে সরিয়ে দিয়ে সবেমাত্র সে চোখ বন্ধ করেছে। রাতের নীরবতা ভঙ্গ করে অস্ফুট গোঙারির আওয়াজ ভেসে এলো। কিসের আওয়াজ সেটা সে বুঝতে পারল না। কি করণীয় তাও বুঝে উঠতে পারল না। মিনিট 5 ধরে এরকম চলল। তারপর সব কিছু আগের মতো চুপচাপ। খানিকক্ষণ অপেক্ষা করে আরিফ ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙল লোকজনের উত্তেজিত কথাবার্তা শুনে। আরিফকে দেখে একজন ভৃত্য এগিয়ে এসে বলল, দেখুন কি কাণ্ড, উট পাখিটা মরে গেছে, স্যারের খুব প্রিয় পাখি। সে কি, অসুখ বিসুখ হয়েছিল নাকি? গতরাতে দিব্যি সুস্থ ছিল, সকালে দেখছি মরে পড়ে আছে। আর একটা ভৃত্য ভয়ার্ত মুখে বলল, আপনি কি একবার উট পাখিকে দেখতে যাবেন? কেন? মনে হচ্ছে পাখিটাকে কেউ মেরে ফেলেছে। আরিফ ওদের সঙ্গে পাখিটার কাছে গেল। গতকাল বিকেলে যে পাখিটা দিব্যি বিচরণ করছিল, আজ সেটা নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। বৃত্তটা বলল, গলাটার দিকে দেখেছেন? সেদিকে তাকিয়ে আরিফ চমকে উঠল। পাখিটার গলা মুচড়ে দিয়েছে কেউ। সে বলল, এ কাজ করলো কে? তোমরা কেউ? আমরা কেন করতে যাব বলুন? আমরা তো ওর দেখাশোনা করি। ওর উপর কত মায়া পড়ে গেছে। বাড়ির মালিক খবর পেয়ে ছুটে এলেন। তার মনটা বিষণ্ণ। এত স্বাদের দামি পাখি, কিন্তু তিনি ভৃত্যদের কাউকে দোষ দিতে চাইলেন না। বললেন, ওরা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে কাজ করছে, কখনো খারাপ কিছু করতে দেখিনি। তাছাড়া ওরা কেনই বা এই কাজ করতে যাবে? পরদিন শহরের অফিস ছেড়ে বিকেলে ফার্ম হাউসে ফিরে এলো আরিফ। ভৃত্যরা ফুল গাছগুলোতে জল দিচ্ছিল। তাকে দেখে এগিয়ে এসে বলল, স্যার, আপনার সঙ্গে কথা ছিল। কি কথা? ম্যানেজার সাহেবকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে একটু বলেই থেমে গেল সে। আরিফ জিজ্ঞাসা করল, কি হয়েছে সেখানে? সে প্রশ্নের উত্তর না দিয়ে সে বলল, আপনি কি একবার সেখানে যাবেন? আরিফ তার প্রস্তাবে আশ্চর্য হয়ে গেল। হঠাৎ সে তাকে কবরের কাছে নিয়ে যেতে চাইছে কেন সে বুঝতে পারল না। জিজ্ঞাসা করল, কেন? আপনি একবার গিয়ে নিজের চোখে দেখুন। কিছুটা কৌতূহলী হয়েই বৃত্তের সঙ্গে রওনা দিল আরিফ। ফার্ম হাউস পেরিয়ে সামান্য একটু যেতেই কবরটা তার চোখে পড়ল। কিন্তু
এটা দেখানোর জন্য ভৃত্যটা তাকে টেনে এনেছে কেন, সে প্রশ্নের উত্তর সে পেল না। জিজ্ঞেস করার জন্য মুখ খোলার আগেই ভৃত্যটি ঝুঁকিয়ে পড়ে তাকে কবরের একটা অংশের দিকে আঙুল দিয়ে দেখালো। সে কাছে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সেটার দিকে তাকালো। আশ্চর্য, কবরের একটা অংশে বড়সড় ফুটো। যে কেউ সে ফুটো দিয়ে সোজা ভেতরে যেতে বা আসতে পারবে। কে এমনভাবে কবরটা ফুটো করলো? সম্ভবত কোনো জীবজন্তু বালিমাটি সরিয়ে কবরের ভেতরে আশ্রয় নিয়েছে বা লাশটা খেয়েছে। কিন্তু এর মধ্যে দেখার কি আছে যে তাকে এইভাবে ধরে এনেছে? বিরক্ত প্রকাশ করে সে সংক্ষেপে বলল, জায়গাটা বালি দিয়ে ঢেকে দাও। রাতে খেয়ে দিয়ে ভৃত্যদের সঙ্গে খানিক গল্পগুজব করে আরিফ ঘুমোতে গেল। কিন্তু ঘুম এলো না। কবরের বিশাল ফুটোটা তার চোখের সামনে ভাসতে লাগলো। যদিও সে সাহসী, কুসংস্কার টংস্কার মানে না, তবু উট পাখির মুচড়ে যাওয়া গলার ব্যাপারটা আর কবরের ওই ফুটোটা কি স্বাভাবিক? কিন্তু ভেবে চিনতে এ রহস্যের কিনারা সে করতে পারল না। এপাশ ওপাশ করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। নিস্তব্ধ অন্ধকার চিরে ঘোড়ার ডাক শোনা যাচ্ছে। তারপর আরও কোনো প্রাণীর ভয়ার্ত ডাক। আরিফের বুকের ভেতরটা ধক করে উঠল। বিছনা ছেড়ে উঠে সে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। অন্ধকারে কিছুই চোখে পড়ল না। হঠাৎ একটা পায়ের আওয়াজ তার ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো। শব্দটা থামল বন্ধ দরজার অপর প্রান্তে। খানিকক্ষণ সব চুপচাপ। দূরে কোথাও একটা জন্তু বিকট সরে ডেকে উঠল। তারপর দরজায় টোকা পড়ল, খুব মৃদুভাবে। ভয়ে আরিফের বুকটা শুকিয়ে গেল। পরক্ষণে সে ভাবল ভৃত্যদের কেউ হবে টবে। যদিও ওদের থাকার জায়গাটা বেশ দূরে, তবু পশুদের চেঁচামেচি শুনে এগিয়ে এসেছে। বুকের সাহস সঞ্চার করে সে জানতে চাইল, কে? উত্তর নেই। তবে দরজায় আবার টোকা পড়ল, এবার আরও একটু জোরে। নিশ্চিত না হয়ে দরজাটা খোলা ঠিক হবে না ভেবে সে গলা চড়িয়ে আবার বলল, কে? কে? উত্তর দাও। উত্তর এলো না। আবার দরজায় টোকা পড়ল। এবার তার বুকের ভেতরটা কেঁপে উঠল। চেঁচিয়ে বলল, সাহস থাকে তো উত্তর দাও। কে তুমি? দরজার অপর প্রান্ত থেকে হিস হিস শব্দে উত্তর এলো, আমার ঘরটা দখল করেছে কেন? কাঁপা কাঁপা গলায় আরিফ বলল, তুমি কি তবে? তার কথা শেষ হবার আগেই দরজার অপর প্রান্ত থেকে কথা ভেসে এলো, আমি কবরের মাটিতে শুয়ে থাকবো আর তুমি আমার বিছনায় আরাম করে। কথাগুলো শেষ হবার আগেই আরিফ দৌড়ে গিয়ে ঘরের সব আলো জ্বালিয়ে দিল। তারপর টর্চটা জেলে জানলার বাইরে আলো ফেলল। কাউকে দেখতে পেল না। সে আর বিছনায় শুতে যেতে পারল না। সারা রাত আলো জ্বালিয়ে বসে রইল। একবার মনে হলো সবই কি কল্পনা, সে কি হ্যালুসিনেশনে ভুগছে। কিন্তু ওই উট পাখির গলাটা, সেটা তো তার কল্পনা নয়। সকালে দরজা খুলতেই ভৃত্যরা পাংশু মুখে এগিয়ে এলো। স্যার, এসব কি ঘটছে কিছুই যে বুঝতে পারছি না। কি হয়েছে? একটা ময়ূর মরে পড়ে আছে। ওটার গলা কি কেউ মুটকে দিয়েছে? ঠিক ধরেছেন। আরিফ
চিন্তায় পড়ে গেল। মালিক নেই যে তাকে সব কথা জানাবে। তাছাড়া তার মনে ভয় ঢুকে গেছে। আরও একটা রাত এই বাংলোয় কাটাতে হবে ভাবতেই তার গা শিউরে উঠছে। ভৃত্যরা এত দূরে থাকে যে বিপদ হলে তাদের চিৎকার করলেও তারা শুনতে পাবে না। শহর গিয়ে কোনো হোটেলে উঠবে কি না তাও বুঝতে পারছে না। দ্বিধাদ্বন্দ্বের মাঝে দুলতে দুলতে দিনের কাজের শেষে সন্ধ্যার পর ভয়কে সে আর উপেক্ষা করতে পারল না। লজ্জা বিসর্জন দিয়ে একজন ভৃত্যকে ডেকে সে বলল, তুমি কি আজ আমার রুমে সামনে বারান্দায় ঘুমোবে? আমিও তাই ভাবছিলাম, রাতে কি হচ্ছে, কে এভাবে পাখিগুলো মেরে ফেলছে দেখা দরকার। তোমার ভয় লাগলে আমার ঘরের মধ্যেই থাকতে পারো। ওরা চেঁচামেচি করতে শুরু করলে দুজনে একসঙ্গে বের হবো। ভৃত্য একটু সংকোচ বোধ করল। ইতস্তত করে বলল, আমার ভয় করছে না। আমি অন্ধকার বারান্দায় বসে যা দেখছি সেটা তো আর কেউ জানছে না। বাইরে একজন জেকে পাহারা দিচ্ছে কথাটা ভাবতেই আরিফের মনে সাহস ফিরে এলো। কিছুক্ষণের মধ্যেই ঘুমে ঢলে পড়ল সে। ঘুম ভাঙল কারো আত্মচিৎকারে। ভালো মতো কান খাড়া করতেই আবার সে চিৎকারটা ভেসে এলো। সে তীক্ষ্ণ চিৎকারে আরিফের বুকের রক্ত যেন জমে গেল। মনে হলো ভৃত্যটার গলা। বেশি কিছু ভাববার আগেই ধস্তাধস্তির শব্দ পেল সে, সেই সঙ্গে গোঙানির আওয়াজ। ভয়ের স্রোত আরিফের শরীরে প্রবাহিত হলো। বুকের ভেতরটাতে এত জোরে শব্দ হচ্ছে যে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝি ফেটে যাবে। সে ভৃত্যটাকে সাহায্য করার জন্য দরজা খুলে এগোতে চাইলেই পা দুটো পাথরের মতো জমে গেছে মনে হলো। সমস্ত শরীর ভারী হয়ে উঠেছে। মাথাটা এমনভাবে ঘুরছে যে মনে হচ্ছে যেন সংজ্ঞা হারিয়ে ফেলবে। ঠিক সেই সময় গোঙানির শব্দটা হঠাৎ থেমে গেল। নৈঃশব্দ গ্রাস করলো চারিদিকে। তার মনে হলো কিছু একটা ঘটতে যাচ্ছে, আর তা ঘটতে দেরি হলো না। দরজায় করাঘাত। কেউ একজন অস্থির হাতে দরজা ধাক্কাচ্ছে। আজকে আর টোকা নাই, প্রচণ্ড জোরে জোরে ধাক্কা। দরজার পাল্লাটাও কেঁপে উঠছে। আরিফ থরথর করে কাঁপতে থাকলো। উঠে আলো জ্বালানোর ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। তারপর এক অদৃশ্য শক্তির টানে দরজার দিক থেকে সে চোখ ফেরাতে পারল না। দরজায় আবারও এত জোরে জোরে ধাক্কা পড়ল যে মড় করে দরজাটা ভেঙে পড়ল। আবছা অন্ধকারে দরজার সামনে একটা ছায়া মূর্তি আরিফের চোখে পড়ল। মূর্তিটা তার বিছানার দিকে এগিয়ে আসতে লাগলো। বাথরুম থেকে ক্ষীণ আলোর রশ্মি মূর্তিটার উপর পড়তেই আরিফ শিউরে উঠল। কফিনে পচে থাকা একটা দেহ, শুধু মুখটা দেখা যাচ্ছে। সে মুখেও খানিকটা পচন ধরেছে, বিভৎস সে চেহারা। চোখ দুটো গলিত, খুলে খুলে আসছে। ভয়ে আরিফ বিকট স্বরে চেঁচিয়ে উঠল। মূর্তিটা দু হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে চিৎকার করে চোখ বন্ধ করতে যাচ্ছে। ঠিক সেই সময় দরজার কাছ থেকে কে যেন চিৎকার করে বলল, খবরদার! মূর্তিটা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। পর মুহূর্তে একটা বড়সড় পাথর এসে পড়ল মূর্তিটার গায়ে। বিকট চিৎকার করে মূর্তিটা বসে পড়ল। দরজার কাছ থেকে যে লোকটি চিৎকার করে উঠেছিল সে এসে ঘরে প্রবেশ করল। মূর্তিটা চকিতে লাফ দিয়ে উঠে খোঁড়াতে খোঁড়াতে দৌড়তে শুরু করলো। যে লোকটি ঘরে ঢুকেছিল সে লাইটটা জ্বালল। আরিফের সর্বাঙ্গ তখন থরথর করে কাঁপছিল। কাঁপা কাঁপা গলায় শুধু বলল,
জল, জল। ভিতরটা আরিফকে জল খাওয়াতে খাওয়াতে নিজের থেকেই বলল, শয়তানটা আমার সঙ্গে ধস্তাধস্তি করার সময় আমি ইচ্ছে করে মরার ভান করে শুয়ে পড়লাম। ভাবলাম দেখি ও কী করে। আমাকে মৃত ভেবে আপনার ঘরে ঢুকতেই পেছন থেকে এতক্ষণে কথা ফুটল আরিফের মুখে। তোমার ভয় করেনি? গর্বের সঙ্গে ভিতরটা উত্তর দিল, আমার সঙ্গে শক্তিতে এলাকায় কেউ কুলিয়ে উঠতে পারবেন না। কিন্তু ও তো মানুষ নয়, প্রেতাত্মা। হ্যাঁ, কবর থেকে উঠে এসেছে হামলা চালাতে। চলুন তো ওর কবরের কাছে। আমার সাহস নেই। ঠিক আছে, এখন না, ফর্সা হোক। সকালের আলো ফুটে উঠতে ওরা দুজনে মিলে ওর কবরের কাছে গেল। ভিতরটা বলল, গতকাল তো কবরটা ঢেকে দিয়েছিলাম, এখন দেখছি আবার বিশাল গর্ত। আরিফের চোখে পড়ল সদ্য বালিমাটির উপরে পায়ের ছাপ, কেমন যেন টানা টানা। স্পষ্ট বোঝা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে কেউ উপরের দিকে হেঁটে গেছে। বেলা হলে বাকি ভিত্তিরা, আশপাশের লোকজন সবাই কবরের পাশে এসে জড় হলো। দেহটাকে নিয়ে কি করা যাবে, ধর্মীয় মতে কি ব্যবস্থা নিলে মৃতদেহটার উপরে উঠে আর উপদ্রব করতে পারবে না, সেসব নিয়ে তারা আলোচনা করছিল। আরিফ অপেক্ষা না করে সোজা গিয়ে একটা বড়সড় হোটেলে উঠল। সে রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর সে আর ওই বাড়িতে এতটুকু সময়ও কাটাতে রাজি নয়।